আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে আসলাম নতুন আরেকটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে, দ্য থার্সডে মার্ডার ক্লাব। এই মুভিতে আমরা দেখব চারজন বন্ধু একটি পুরাতন ওল্ড এজ হোমে থেকে সেখানের একটি মার্ডার কেস সলভ করে। তারা সবাই মিলে 1973 সালের একটি কেস সলভ করতে থাকে, কিন্তু তখনই তাদের সামনে হয়ে যায় আরেকটি মার্ডার। এখন তারা একই সাথে এই দুইটি কেস কিভাবে সলভ করবে তাই দেখব আজকের এই মুভিটিতে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেইনস। মুভিটি শুরু করার আগে আপনাদের সকলের কাছেই অনুরোধ করব, যারা যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মুভির শুরুতেই দেখতে পাই আমরা তিনজন বন্ধুকে, যারা 1973 সালের একটি মার্ডার কেস সলভ করছিল। এই কেসটি ছিল অ্যাঞ্জেলা নামক একটি মেয়ে। গ্রুপের সব থেকে সিনিয়র মেম্বার ছিল এলিজাবেথ, যে তার সাথী রন এবং ইব্রাহিমকে বলে অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ড পিটার যখন তার সাথে দেখা করতে গিয়েছিল, তখন সেখানে অন্য আরেকটি ব্যক্তি অ্যাঞ্জেলার পেটে ছুরি মেরে তাকে জানালা থেকে নিচে ফেলে দিয়েছিল। পিটার সেই খুনিকে ধরার চেষ্টাও করে, কিন্তু সে সেই খুনিকে ধরতে পারে না। পুলিশও এই কেসটির ভালোভাবেই ইনভেস্টিগেশন করে, কিন্তু তাদের কাছেও কোনো প্রমাণ মেলেনি। এখন ভাবনার বিষয় এইটাই যে অ্যাঞ্জেলার বাসার থেকে কোনো জিনিসপত্র খোয়া যায়নি, অর্থাৎ অ্যাঞ্জেলার বাসায় কোনো চুরি ডাকাতি হয়নি। তাকে কেউ বদলা নেওয়ার জন্যই খুন করেছে। কিন্তু সব থেকে ভাবনার বিষয় এইটাই যে অ্যাঞ্জেলার খুন হওয়ার কিছুদিনের মধ্যেই তার বয়ফ্রেন্ড পিটারও কোথায় যেন গায়েব হয়ে যায়। এলিজাবেথ আরও বলে পিটার আগে আর্মিতে ছিল, কিন্তু তার এক পা নষ্ট হয়ে যাওয়ায় তাকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয়েছে। তো এই কেসটি সলভ করার জন্য একজন মেডিকেল এক্সপার্টেরও দরকার হবে। আর সেই সাথে আমরা সামনে যে জানবো এই তিনজন ব্যক্তিকে এবং কাদের জন্য এরা মূলত কাজ করে থাকে। পরের সিনে আমরা জয়েস নামক একজন মহিলাকে দেখতে পাই, যে তার মেয়ের সাথে গল্প করছিল। মূলত জয়েস একটি কুপার সেল নামক ওল্ড এজ হোমে থাকার জন্য এসেছিল। সে তার মেয়ের সাথে সেখানের ক্লাব ঘরেও যায়। সেখানে যে তাদের সাথে পরিচয় হয় ওই তিন ব্যক্তির সাথে। তো এর মাধ্যমে এখানের একটি বিষয় ক্লিয়ার হয়ে যায় যে ওই তিন ব্যক্তিও এই ওল্ড এজ হোমেই থাকতো। জয়েস সেখানে ইনভেস্টিগেশন দেখে তাদেরকে জিজ্ঞাসা করে, এখানে তো গেম খেলা হয়, যেহেতু এটা ক্লাব ঘর, তাহলে আপনারা এখানে এসব কি করছেন? এলিজাবেথ তাদের সামনে থেকে সবকিছু লুকিয়ে ফেলে আর তাদেরকে বলে থার্সডেতে এখানে কোনো গেম খেলা হয় না। এই দিন আমরা অন্যান্য দিনের কেসগুলো নিয়ে আলাপ আলোচনা করি। তো জয়েস আর তার মেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এলিজাবেথ একটি বিষয় দেখে অবাক হচ্ছিল যে জয়েস তো আসামাত্রই অ্যাঞ্জেলার ডেড বডির ছবি দেখে ফেলেছে, কিন্তু তার মধ্যে কোনো কৌতূহল নেই। তো কিছুক্ষণ পরে এলিজাবেথ তার সাথীদের নিয়ে জয়েসের কাছে চলে যায়। জয়েসের সাথে এলিজাবেথ কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারে জয়েস মূলত এর আগে নার্স ছিল, এজন্য সে ডেড বডির ফটো দেখে একটু ঘাবড়ায়নি। এলিজাবেথ আবারও জয়েসকে অ্যাঞ্জেলার ফটোটি দেখায় আর তাকে জিজ্ঞাসা করে অ্যাঞ্জেলা তো 2 তালা থেকে পড়ে গিয়েছিল, তাহলে তাকে কি বাঁচানোর কোনো সম্ভাবনা ছিল? জয়েস তাকে অ্যান্সার দেয় আসলে এটি নির্ভর করে ওই মহিলাটির ওজনের উপর। আর এই ফটোটি দেখে আমার যা মনে হচ্ছে তা হলো এই মহিলাটির অনেক রক্তই তখন বের হয়ে গিয়েছিল। পাশে থাকা ইব্রাহিম বলে অ্যাঞ্জেলার ওজন ছিল মাত্র 46 কেজি। জয়েস তখন অবাক হয়ে বলে তাহলে তো এই মেয়েটিকে বাঁচানো সম্ভব ছিল। যেহেতু এলিজাবেথদের একজন মেডিকেল এক্সপার্ট দরকার ছিল, এজন্য সে জয়েসকে প্রস্তাব দিয়ে বসে তুমি কি আমাদের এই ক্লাবে জয়েন করবে আর মার্ডারের কেসটি সলভ করতে সাহায্য করবে? জয়েসও তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন দেখানো হয় রয়েন নামক এক ব্যক্তিকে, যে একটি রেস্টুরেন্টে তার বন্ধুর সাথে বসেছিল। মূলত সে তার বন্ধুর সাথে সেই কুপার চেজ ওল্ড এজ হোমটি ভাঙার জন্য আলোচনা করছিল। আসলে সেই ছিল সেই ওল্ড এজ হোমটির মালিক। তার ইচ্ছা ছিল সে সেখানের ওল্ড এজ হোমটি ভেঙে সেখানে বিল্ডিং তুলবে আর ফ্ল্যাটের বিজনেস করবে। তখন তার বন্ধু বোগডন বলে আসলে এই কাজটি করা মোটেও সহজ নয়, কারণ সেখানের বৃদ্ধ লোকরা এটা সম্মতি কখনোই দিবে না। তখন রিয়ন বলে এই বৃদ্ধ লোকদের সরানো আমার কাছে একদমই পানি ভাত, যদি আমার পার্টনার টনি আমাকে সাহায্য করে। কিন্তু টনি হয়তো আমাকে সাহায্য করবে না, কারণ তার নিজেরই আন্টি ম্যারি সেখানেই থাকে। বোগডন তখন রিয়নকে বলে টনির মতো লোকের সাথে তুমি ঝামেলা বাঁধিও না, যেহেতু সে তোমার পার্টনার। রিয়ন বোগডনকে বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে হয়তো আমি আমার মিশনটি পুরা করতে পারবো।
পরের সিনে আমরা এলিজাবেথ আর তার বাকি সাথীদের দেখতে পাই। তারা মূলত টনির সাথে কথা বলছিল আর তার সাথে সেখানে তার আন্টি ম্যারিও ছিল। তাদের আলাপ শেষে তারা সকলে মিলে ক্লাব হাউসে চলে যায়। সেখানে এলিজাবেথ জয়েসকে এই পুরো কেসটি সম্পর্কে ব্রিফ করেন। জয়েস সবকিছু শোনার পরে এলিজাবেথকে বলে তোমাদেরকে মূলত এই কেসটি কারা দেয়। এলিজাবেথ বলে আসলে পুলিশ ডিপার্টমেন্টের একজন অফিসার পেনি, যে মূলত আমার বন্ধু, সে আর আমি মিলেই মূলত এই থার্সডে ক্লাবটি শুরু করেছি। কিন্তু পেনি এখন আমাদের সাথে কাজ করতে পারবে না, কারণ তার শরীর এখন প্রচণ্ড খারাপ। আসলে পেনি সেই ওল্ড এজ হোমের হসপিটালেই অ্যাডমিট ছিল। এলিজাবেথ তার কাছে যায় আর এই পুরো কেসটি তাকে আবারও ব্রিফ করে। পেনির পাশেই ছিল তার হাজব্যান্ড জন। জন এলিজাবেথের কাছে তার হাজব্যান্ড স্টিফেন সম্পর্কেও খোঁজখবর নেন। তো পরের দিন ডোনা নামক এক পুলিশ অফিসার সেই ওল্ড এজ হোমে আসেন। সেখানে থাকা সকল বৃদ্ধ লোককে সে হোম সেফটি সম্পর্কে ধারণা দেন। তার কাজ শেষে ডোনা এলিজাবেথ এবং তার পুরো টিমের সাথে বসে তাদের লাঞ্চ সম্পন্ন করেন। লাঞ্চ করার সময় তারা আলাপ আলোচনা করতে করতে একজন আরেকজনের খুবই ভালো বন্ধু হয়ে যান। তো ডোনা লাঞ্চ শেষ করে সেখান থেকে যাওয়ার সময় রনের ছেলে রিচির সাথেও পরিচয় হন। ডোনা তার জিপে করে সেখান থেকে বের হয়ে যান। তখন এলিজাবেথ সকলের উদ্দেশ্যে বলেন এই পুলিশ অফিসারকেও আমাদের টিমে রাখা যায়, যেহেতু সে খুবই বুদ্ধিমতী এবং পেশায় একজন পুলিশ অফিসারও। তো যখন তারা তাদের হোমে ফিরে যাবে তখন তাদের নজর পড়ে টনি আর রিয়নের উপর। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। রিয়ন চিৎকার করে আর তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। টনি যখন এলিজাবেথদের কাছে ফিরে আসছিল তখন এলিজাবেথ তাকে জিজ্ঞাসা করে রিয়ন তোমার সাথে কি নিয়ে ঝগড়া করছিল। টনি বলে রিয়ন কিছুদিনের মধ্যেই এই ওল্ড এজ হোমটি ভাঙতে চলেছে। এখানে সে লাক্সারি ফ্ল্যাট বানাতে চায়, আর আমি জীবিত থাকতে এটা কখনোই হতে দেব না। ইব্রাহিম বলে এই জায়গাটার এগ্রিমেন্ট এমনভাবে ছিল যে কেউ যদি এখানে বিল্ডিং তুলতে চায় তাহলে অবশ্যই সেই মালিকের সাথে আমাদের আলোচনা করাতে হবে। টনি বলে তোমরা এ সকল নিয়ে কিছুই চিন্তা করো না, আমি সবই সামলিয়ে নেব। পরের দিন সকল বৃদ্ধ লোকদের নিয়ে একটি মিটিং বসানো হয় আর সেখানে রিয়নও উপস্থিত ছিল। রিয়ন সকলের উদ্দেশ্যে বলে আপনাদের কাউকে কোনো প্রকার চিন্তা করতে হবে না, আমি অন্য একটি জায়গায় আপনাদের আবারও একটি ওল্ড এজ হোম বানিয়ে দেব। এলিজাবেথ তার কথার প্রোটেস্ট করে। সে বলে আমরা এখানে বহু বছর ধরে থেকে এসেছি, আমরা অন্য কোথাও যেতে চাই না। ইব্রাহিমও তার কথার সাথে সায় দেয়। তখন রিয়ন কিছুটা জোর খাটিয়ে বলে আপনাদের সকলকেই আমার কথা মানতে হবে। মান্ডিতেই এখানে খনন করার লোকজন চলে আসবে, আপনারা তার মধ্যে যদি এই জায়গা খালি না করেন তাহলে আপনাদেরই সমস্যা হবে। রিয়ন তার মেজাজ দেখিয়ে সেই ওল্ড এজ হোমটি ত্যাগ করে। তো মিটিং শেষ হলে টনিও তার মতো বাসায় ফিরে যায়। টনি বাসায় ফিরে তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। তখন হঠাৎ করে সেখানে এক লোক তার বাসায় হামলা করে বসে। টনির সাথে তার ধস্তাধস্তি হয় আর সে টনিকে সেখানেই মার্ডার করে। এখন ভাবনার বিষয় এইটাই হলো এই লোকটি কে, সে কেন টনিকে মেরেছে, এই বিষয়গুলো আমরা সামনে যেয়ে জানতে পারবো। তো টনির বাসায় সেখানে পুলিশ ফোর্স যায়, কিন্তু তারা সেখানে খুনির কোনো প্রকার এভিডেন্স খুঁজে পায় না। সিন পাল্টে চলে যায় জয়েসের কাছে। জয়েস যখনই সেই মার্ডারের কথা শুনতে পায় তখনই সে এলিজাবেথ সহ অন্যান্যদেরও ডাক দিয়ে আনে। টনির মৃত্যুর খবর শুনে তাদের সকলেরই মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। জয়েস বলে টনির খুনিকে এখন আমরা কিভাবে ধরতে পারবো। এলিজাবেথ বলে পুলিশ হয়তো এখন সেই ধরনের একটি এভিডেন্স বানানোর চেষ্টা করছে যেখানে টনিকে মারতে পারে এমন সকল সাসপেক্টই থাকবে। হয়তো এই সাসপেক্টের লিস্টটি পেয়ে গেলে আমরাও হয়তো খুনিকে বের করতে পারবো। জয়েস বলে কিন্তু এটা কিভাবে সম্ভব। এলিজাবেথ বলে এই কাজে আমাদের শুধুমাত্র ডোনা নামক সেই অফিসারটি হেল্প করতে পারে। তো পরের দিন তারা সকলে মিলে একটি প্ল্যান বানায়। ইব্রাহিম পুলিশ স্টেশনে কল করে আর সে বলে টনির মার্ডার সম্পর্কে আমার বন্ধু রন কিছুটা জানতে পারে, আপনারা সকলে ওল্ড এজ হোমে এসে তার কাছ থেকে জবানবন্দি নেন। তো পুলিশরা স্টেশন রেখে সেখানে চলে যায় আর সেই ফাঁকে স্টেশন কিছুটা খালি হয় আর ডোনাকে জয়েস আর
এলিজাবেথ আলাদা করে পায়। তারা তিনজন মিলে একটি মিটিং করে। সেখানে এলিজাবেথ ডোনার কাছ থেকে সেই সাসপেক্ট লিস্ট সম্পর্কে জানতে চাইলে ডোনা বলে, আমাকে এই মার্ডার ইনভেস্টিগেশন কেসে রাখা হয়নি, এজন্য আমি এই সম্পর্কে কিছুই জানি না। এলিজাবেথ তাকে অফার করে, আমি যদি তোমাকে এই ইনভেস্টিগেশন কেসে সামিল করতে পারি তাহলে কি তুমি আমাদের সাহায্য করবে? ডোনাও চাইতো এই সকল কেসে সামিল হতে, এজন্য সে এক কথায় রাজি হয়ে যায়। ওইদিকে শুরু হয়ে যায় ডোনাকে এই টিমে সামিল করার প্ল্যানিং। পুলিশ স্টেশনের ইনচার্জ যখন সে ওল্ড এজ হোমে যায় রনের কাছ থেকে জবানবন্দি নিতে, তখন সে বলে সে শুধুমাত্রই সেই অফিসারকে জবানবন্দি দেবে যে তাদের গতকালকে হোম সেফটি নিয়ে লেকচার দিয়েছিল। ইনচার্জ কিছুটা ঘাবড়িয়ে যায়, কারণ ডোনা সবেমাত্র এই স্টেশনে জয়েন করেছে। তাকে এত ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন কেসে সামিল করা যাবে না। ইব্রাহিমও তখন তাকে বোঝায় যে ডোনাকে এই কেসে সামিল করলে তাদেরই লাভ, তখন রনের কাছ থেকে আমরা বাকি জবানবন্দি পেয়ে যাব। ইনচার্জও তার কথা ভেবে দেখেন আর সে তার ডিপার্টমেন্টে কথা বলে ডোনাকেও তাদের টিমে সামিল করে নেন। পরের দিন এলিজাবেথ আসে আর জয়েসকে বলে, আমার এক বন্ধুর মাধ্যমে আমি এই ওল্ড এজ হোমের অ্যাকাউন্টসের ডিটেলস বের করেছি, কিন্তু আমরা হয়তো এসব বুঝতে পারবো না। তোমার মেয়ে জেনি যেহেতু ফিন্যান্স থেকে পড়াশোনা করেছে, এজন্য সেই হয়তো এগুলো বুঝবে। তো পরের সিনে আমরা সেই ইনচার্জ ক্রিস আর ডোনাকে দেখতে পাই যারা কারের মধ্যে বসে কথা বলছিল। তখন ক্রিস ডোনাকে একটি ফটো বের করে দেয়। সেই ফটোতে টনি এর সাথে ড্যানি নামক একটি লোক ছিল। তখন ডোনা কিছুটা চমকে বলে, এই লোকটাকে তো আমি চিনি, সে খুবই বড় একজন গ্যাংস্টার। আমি এর আগে যে পুলিশ স্টেশনে কাজ করতাম তারা এই লোকটিকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তাকে খুঁজে পায়নি। ফটোটি আরেকটু ভালো করে দেখার পরে এখানে আরেকজন লোকেরও হাত দেখা যাচ্ছে, কিন্তু তার সম্পূর্ণ বডি এখানে আসেনি। সিন পাল্টালে দেখা যায় এলিজাবেথ তার পুরো টিমের সাথে মিটিং করছে। তখন জয়েসের ফোনে জেনির মেসেজ আসে, সেখানে পুরো অ্যাকাউন্টস ডিটেল ব্রিফ করা ছিল। জয়েস সেটা পড়ার পরে বুঝতে পারে যে টনি মারা যাওয়ার পরে তার পুরো $12 মিলিয়ন রিয়নের অ্যাকাউন্টসে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা। এটা জানার পরে সকল লোক অনেকটা অবাক হয়ে যায়। তো কিছুক্ষণ পরে সেখানে অফিসার ডোনা এবং ক্রিস এসেও হাজির হয়। ক্রিস এবার রনকে বলে, তুমি এবার টনির সম্পর্কে বলো, তোমার সামনে অফিসার ডোনাও হাজির আছে। রন তখন বলে, আমি কিছুদিন আগে টনি এবং রিয়নকে একসাথে ঝগড়া করতে দেখেছিলাম, হয়তো তারা টাকা পয়সা নিয়েই একে অপরের সাথে ঝামেলা করছিল। এলিজাবেথ অফিসার ক্রিসকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন টনি কখন মারা গিয়েছিল? তখন ক্রিস বলে, এই ব্যাপারগুলো একদমই সিক্রেট, এগুলো আমার দ্বারা বলা সম্ভব হবে না। এলিজাবেথ ইনচার্জ ক্রিসকে বলে, আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরাও আপনাকে সাহায্য করতে পারবো। সে ক্রিসকেও সেই অ্যাকাউন্ট ডিটেলসটি দেখায় আর $12 মিলিয়ন রিয়নের অ্যাকাউন্টে গেলে রিয়নেরই যে ফায়দা তা সম্পর্কেও খুলে বলেন। তিনি আরও বলেন, এই ওল্ড এজ হোমটির মালিক শুধুমাত্র রিয়ন আর টনি ছিল না, এর নাকি আরও একজন মালিক ছিল, যা এই অ্যাকাউন্ট ডিটেলস থেকেই আমরা জানতে পেরেছি। ক্রিস এখন এলিজাবেথের কাছ থেকে সেই অ্যাকাউন্ট ডিটেলসটির পিডিএফ চায়। এবার এলিজাবেথও তাকে পাল্টা বলে বসেন, তাহলে আপনাকেও টনি কখন মারা গিয়েছিল তা বলতে হবে। ক্রিসও উপায় না পেয়ে টাইমটি বলে দেয়। টাইমটি ছিল সকাল 11:48। তো পিডিএফটি নেওয়ার পরে ক্রিস যখনই সেই ওল্ড এজ হোম থেকে বের হতে যাবে তখনই তার সাথে দেখা হয় রনের ছেলে রিচির সাথে। আর রিচি যেহেতু ফেমাস ব্যক্তি ছিল এজন্য ক্রিসও তার সাথে ফটো তুলতে চায়। তখন অফিসার ডোনা রিচির হাতে একটি ট্যাটু দেখে একদম অবাক হয়ে যায়। সে কেন অবাক হয়ে গেল এই বিষয়টি আমরা সামনে যেয়ে জানতে পারবো। আর কেন অবাক হলো তা যদি কেউ আগে থেকে বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানান। আসলে সেই আরেকটা ব্যক্তির হাত যে দেখা গিয়েছিল সেটা আর কারণ নয়, সেটা হলো রিচির। তো এখন সাসপেক্ট হলো রিয়ন আর রিচি। তো তারা পুলিশ স্টেশনে না যেয়ে তারা যায় রিয়নের বাসায়। তারা রিয়নকেও সেই ফটোটি দেখায়। ফটোটি দেখিয়ে ববির কথা জিজ্ঞাসা করলে রিয়ন বলে, ববি ছিল টনির খুবই একজন ভালো বন্ধু আর সেই সাথে এই ওল্ড এজ হোমের 3 নাম্বার পার্টনার। ববি এখন কোথায় আছে জিজ্ঞাসা করলে রিয়ন বলে, ববির হদিশ অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছে না আর সে খুবই একজন ভয়ঙ্কর ব্যক্তি। ডোনা এবার রিয়নকে সরাসরি জিজ্ঞাসা করে বসে, তুমি কি টনিকে খুন করেছো? তখন রিয়ন কিছুটা অবাক হয়ে যায় আর সে বলে, টনি তো আমার বিজনেস পার্টনার ছিল, আমি কেন তাকে খুন করতে যাব? ক্রিস তখন বলে, টনি মারা গেলে তো আপনারই লাভ, তার অ্যাকাউন্টের $12 মিলিয়ন আপনার কাছেই ট্রান্সফার হবে।
রিয়নের মেজাজ কিছুটা বিগড়ে যায়। সে বলে, আপনারা চাইলে এখন যেতে পারেন, আমার একটা মিটিং আছে। সিন পাল্টে চলে যায় এলিজাবেথ আর তার টিমের কাছে। তারা হিসাব করছিল যেদিন রিয়ন ওল্ড এজ হোমে এসে সকলের সাথে মিটিং করছিল সেদিন তো টনিও ছিল। তো টনি তার বাসায় ফেরার পরেই রিয়নও কি তার বাসায় গিয়েছিল 11টা 48 মিনিটের আগেই। তারা হিসাব করে দেখে যে রিয়ন এই খুন করতে পারে না, কারণ ওল্ড এজ হোম থেকে রওনা দিলে টনির খুনের আরো 7 মিনিট পরেই তার পৌঁছানোর কথা। তো এলিজাবেথ এই ব্যাপারটি অফিসার ডোনাকেও জানায়। তো রাত হলে এলিজাবেথ ডোনাকে ফোন করে আরো ইনফরমেশন জানার জন্য। তখন ডোনা এলিজাবেথকে একটি ইনফরমেশন দেয় যে তাদের কাছে একটি ফটো আছে যেখানে টনির সাথে ববিও আছে। ববির নাম শুনতেই এলিজাবেথ কিছুটা চমকে ওঠে, কারণ এই ব্যক্তিটি ছিল খুবই মারাত্মক, যে মার্ডার আর ড্রাগের বিজনেসের সাথে জড়িত ছিল। ডোনা তাকে বলে, ববিকে খুঁজতে আমাদের সাহায্য করুন। তখন এলিজাবেথ বলে, ববিকে খুঁজতে অবশ্যই সাহায্য করব, কিন্তু তোমাকেও তার জন্য আমাকে সাহায্য করতে হবে। তখন ডোনা বলে, ফটোর মধ্যে আরেকটি লোকেরও হাত ছিল, যার নাম হলো রিচি। রিচির কথা শুনেও এলিজাবেথ অনেকটা অবাক হয়ে যায়। সে আরো তথ্য জানার আগে সে বুঝতে পারে কোনো এক লোক তার পিছে তাকে ফলো করছে। এলিজাবেথ তাড়াতাড়ি যে সেই ওল্ড এজ হোমের একটি কবরস্থানে লুকিয়ে পড়ে। এলিজাবেথের পেছন থেকে হঠাৎ করে সেই লোকটি আসে আর তাকে বলে, তোমার এ সকল কেসের ব্যাপারে কোনো নাক গলানোর দরকার নেই, এতে তোমারই ক্ষতি। এলিজাবেথকে এইভাবে ধমকি দেওয়ার পরে সেই লোকটি সেখান থেকে চলে যায়। এখন কথা হলো, এই লোকটি কে, সে কেনই বা এলিজাবেথকে ধমকি দিল? আমরা সামনে যে এই সকল বিষয়ে জানতে পারবো। পরের সিনে দেখা যায় এলিজাবেথ পেনির হাজবেন্ড জনের সাথে কথা বলছে। জন তাকে বলে, সেই লোকটিকে কি তুমি চিনতে পেরেছিলে? এলিজাবেথ বলে, কবরস্থান খুবই অন্ধকার ছিল আর সেই সাথে সেই লোকটির মুখও ঢাকা ছিল, তাই আমি তাকে দেখতে পাইনি। জন তাকে বলে, হয়তো রিয়ন টনিকে খুন করেনি, কিন্তু সে হয়তো অন্য কারো দ্বারা তাকে খুন করাতে পারে। সিন পাল্টালে দেখা যায় ওল্ড এজ হোমের সকল লোকেরা সেখানে প্রোটেস্ট করা শুরু করেছে, যেন রিয়ন এই ওল্ড এজ হোমটি ভাঙতে না পারে আর সেখানে আজকে খননের কাজ না করতে পারে। কিছুক্ষণ পরে রিয়ন ও তার বন্ধু বৌডনের সাথে সেখানে হাজির হয়। সে সাথে করে খনন করার জন্য অনেকগুলো খনন করার গাড়িও আনে। রিয়ন সেখানে বৃদ্ধ মানুষদের প্রোটেস্ট দেখে বৌডনকে উপদেশ দেয় কবরস্থানের পিছনের রোড দিয়ে যেয়ে খনন করতে। এদিকে রিয়ন তার গাড়ি থেকে নেমে সকল বৃদ্ধ লোকদের বলে সরে যেতে। সে আজকে যে করেই হোক এখানে খনন করবেই, কিন্তু কিছুতেই আজকে এই বৃদ্ধ লোকরা তাকে খনন করতে দেবে না। সেই ভিড়ে থাকা এলিজাবেথের নজর পড়ে কবরস্থানের দিকে। সে দেখে বৌডন ওখানে খনন করা শুরু করে দিয়েছে। এলিজাবেথ সেখানে চলে যায় আর বৌডনের সাথে কথা বলতে থাকে। কথায় কথায় সে বৌডনকে বলে, রিয়ন কি তোমাকে টনিকে মারার জন্য টাকা পয়সা দিয়েছে? তখন বৌডন বলে, এমন অনেক কাজ আছে যেটা করার জন্য রিয়ন আমাকে টাকা দিয়ে থাকে, কিন্তু খুনের মতো এত জঘন্য কাজ আমি করি না। তো এলিজাবেথ আবারও সেই প্রোটেস্টে এসে যোগ দেয়। রিয়নের পক্ষে এই প্রোটেস্ট সামলানো আর পসিবল হচ্ছিল না। তো সে ভিড়কে উপেক্ষা করে তার কারে উঠতে যায়। ঠিক তখনই রিয়ন সেখানে মাথা ঘুরে পড়ে যায়। সবাই ভাবে রিয়ন হয়তো অজ্ঞান হয়ে গিয়েছে। জয়েস তাকে চেক আপ করতে গেলে দেখে রিয়ন সেখানেই মারা গিয়েছে। সবাই তো একদম অবাক হয়ে যায়। এখন রিয়ন কিভাবে মারা গেল তা আমরা সামনে যেয়ে জানতে পারবো। সিন পাল্টালে দেখা যায় এলিজাবেথ সহ তার টিনে সবাই মিটিং এ বসেছে। সেখানে এলিজাবেথ বলে, রিয়ন নিজে নিজেই মারা যায়নি, তাকে কেউ মার্ডার করেছে। আর এটা জানা গিয়েছে সেই অফিসার ডোনার থেকে। রিয়নের পোস্টমর্টম রিপোর্টে এসেছে রিয়নকে কেউ ভারী মাত্রা ড্রাগ সেবন করিয়েছে, এজন্য সে মৃত্যুবরণ করেছে। এলিজাবেথ আরো বলে, হয়তো সেই প্রোটেস্টের মধ্যে কোনো লোক তাকে ইনজেকশনের মাধ্যমে সে ড্রাগস দিয়েছে, কিন্তু এখন রিয়ন যে ডিল করেছিল সেখানে লেখা ছিল যে তার মৃত্যুর পরেও এই ওল্ড এজ হোমের খননের কাজ নাকি জারি থাকবে। আর আমরা সকলেই জানি এই ওল্ড এজ হোমের আরেকজন মালিক হলো ববি। তো ওল্ড এজ হোমটি বাঁচানোর জন্য আমাদের শেষ ভরসা ববি। তো কিছুক্ষণ পরে এলিজাবেথ তার রুমে চলে আসে। সে এসে দেখতে পায় বৌডনকে। বৌডন এলিজাবেথের হাজবেন্ড স্টিভেনের সাথে বসেছিল। এলিজাবেথ বৌডনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? বৌডন এলিজাবেথকে আড়ালে নিয়ে বলে, আপনাকে আমার কিছু দেখানোর আছে, এজন্য আপনি আজকে রাতে কবরস্থানে আমার সাথে দেখা করতে আসবেন। অন্যদিকে অফিসার ক্রিস আর ডোনা যে টনির খুনের আসামি হিসাবে রিচিকে অ্যারেস্ট করে। অন্য সিনে দেখানো হয় রন আর ইব্রাহিম মিলে রিয়নকে কে ড্রাগস দিল তার খুঁজে বের করছিল। তখনই রনের কাছে পুলিশ স্টেশনের থেকে ফোন আসে যে রিচিকে আটকানো হয়েছে।
অন্যদিকে রাত হলে এলিজাবেথ বোর্ডনের সাথে দেখা করার জন্য কবরস্থানে যায়। বোর্ডন এলিজাবেথকে একটি কবরের কাছে নেয় আর তাকে বলে, আজকে সকালে আমি এখানে কবর খুঁড়েছি আর এখানে একটি জায়গায় 2টি লাশ পেয়েছি। এখন একটি কবরে 2টি লাশ কিভাবে সম্ভব? এলিজাবেথ বুঝতে পারে এখানে হয়তো আরেকটি লাশ রাখা হয়েছে মার্ডার করে। তো সে পুলিশ স্টেশনে আরেকটি লাশ পাঠিয়ে দেয়। তো রাত্রেবেলায় এলিজাবেথ যখন ঘুমাতে যায় তখন তার কাছে ফুলের তোড়া সহ একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, তুমি যদি এই কেস থেকে দূরে না থাকো তাহলে তোমার জন্য বিপদ আছে। তো পরের দিন সকালে এলিজাবেথের সাথে দেখা হয় অফিসার ডোনার। ডোনা বলে, কবরে যে অতিরিক্ত লাশটি পাওয়া গিয়েছিল সেটা পিটার নামক একটি ব্যক্তির। পিটারের নাম শুনতেই এলিজাবেথ একদম অবাক হয়ে যায়। এটা তো সেই পিটার যার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলা মারা গিয়েছিল। সিন পাল্টে চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে দেখানো হয় রিচিকে ক্রিস জেরা করছে। রন, ইব্রাহিম আর জয়েসও সেখানে উপস্থিত হয়। ক্রিস রিচিকেই এই মার্ডারের আসামি বানাচ্ছিল। রিচি আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ক্রিসকে বলে দেয়, আসলে আমার সাথে রিয়নের ওয়াইফেরও অ্যাফেয়ার ছিল, আর রিয়ন যখন মারা গিয়েছিল আমি তখন তার ওয়াইফের সাথেই ছিলাম। রিচি বাধ্য হয়ে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ফটো দেখায়। সেখানে যেহেতু ডেট আর টাইম লেখা ছিল, তো ক্রিসও বুঝে যায় যে এ সকল মার্ডারের পিছনে রিচির কোনো হাত নেই। তো রিচি ক্রিসকে কিছুটা রাগ দেখিয়ে সেই পুলিশ স্টেশন থেকে সবাইকে নিয়ে চলে আসে। অন্যদিকে ডোনা আর এলিজাবেথ এসেছিল একটি ফুলের মার্কেটে, আর এই ফুলের মার্কেটে নাকি ববির খোঁজ পাওয়া যাবে। অবশেষে এলিজাবেথের ধারণাই সঠিক হয় আর তারা ববিকে শেষ পর্যন্ত খুঁজে পায়। ববি এলিজাবেথকে দেখা মাত্রই বলে, আমি এটাই ভাবছিলাম তুমি আমার সাথে কবে দেখা করতে আসবে। তো এই কথার সাথে সাথে বোঝা যায় আসলে যে লোকটি এলিজাবেথকে বারবার পিছু হাঁটতে বলছিল সেটা ববিরই পাঠানো লোক। ববি মূলত এটা করছিল যেন এলিজাবেথ তাকে খোঁজা বন্ধ করে দেয়, কারণ ববি তো অনেক খারাপ কাজের সাথে জড়িত ছিল আর পুলিশও তাকে খুঁজছিল। তো ডোনা ববিকে জিজ্ঞাসা করে, তুমি কি রিয়ন আর টনিকেও খুন করেছো? ববি তখন বলে, না, আমি এটা কেন করব, তারা তো ছিল আমার পার্টনার। আমি এ সকল খারাপ কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন আমি শুধুমাত্র ফুলের বিজনেস করি আর এতে আমি ভালো আছি। অন্যদিকে দেখানো হয় বোর্ডন আর স্টিফেনকে, যারা একসাথে চেস খেলছিল। তখন স্টিফেন বোর্ডনকে বলে, আমি এলিজাবেথের সকল কথাই শুনি যেহেতু সে আমার ঘরেই থাকে, আর আমি এটা পুরোপুরি শিওর তুমি খুন করেছো টনিকে। এখন আমি এটা জানি না এর পিছনে কারণ কি, কিন্তু তুমি খুন করেছো। বোর্ডনও স্টিফেনের কথা শুনে কিছুটা অবাক হয় আর সেও স্বীকার করে নেয় যে সেই খুন করেছে টনিকে, কিন্তু এই খুন করার জন্য সেই তার নিজেকে বাধ্য করেছে। সিন পাল্টে চলে যায় ববি আর এলিজাবেথের কাছে। এলিজাবেথ আরও জানতে পারে ববির এই ফুলের বিজনেসে বাহির থেকে আসা লোকজনও কাজ করে, আর ববি তার সেফটির জন্য সেই সকল লোকজনদের পাসপোর্ট তার কাছে রেখে দিত। এলিজাবেথ বলে, এটা তো এক প্রকার জুলুম, এর কারণে আমি তোমাকে জেলে দিতে পারি। এলিজাবেথ আরও জানতে পারে তার এই বিজনেসের সাথে নাকি টনিও যুক্ত ছিল। এলিজাবেথের ব্রেইন অনেক দ্রুত কাজ করা শুরু করে। তার মনে পড়ে একবার বোর্ডন তাকে বলেছিল একজন লোক তার পাসপোর্ট জব্দ করে রেখেছে, আর এর কারণে সে খুবই বিপদে পড়ে গেছে। সে তার নিজ মাতৃভূমিতে আর ফিরতে পারছে না। এলিজাবেথ ববির কাছ থেকে আরও জানতে পারে টনি নাকি এখানে যারা কাজ করতে আসতো তাদের পাসপোর্টটা তাদের কাছে ফেরত দিত না, আর তাদেরকে সেই ওল্ড এজ হোমেরই কাজে লাগিয়ে দিত। এলিজাবেথ আস্তে আস্তে সকল সমীকরণ মিলিয়ে ফেলে। সে বুঝতে পারে আসলে বোর্ডনই হয়তো তার পাসপোর্টের জন্য বাধ্য হয়ে টনিকে মেরে ফেলেছে। এলিজাবেথ খুব বিচলিত হয়ে যায়, কারণ সে আসার সময় দেখেছিল বোর্ডন তো স্টিফেনের সাথে চেস খেলছে। অফিসার ডোনাকে নিয়ে সে তাড়াহুড়া করে সেই ওল্ড এজ হোমে আবার ফেরত যায়। সেখানে যেই তারা বোর্ডনকে ধরে ফেলে। বোর্ডন তখন বলে, তোমাদের কাছে কোনো প্রকার প্রমাণ নেই, আর স্টিফেনকে আমি যা বলেছি তারও এসব কিছু মনে নেই, কারণ তার তো ভুলে যাওয়ার রোগ আছে। তখন এলিজাবেথ তাকে চমকিয়ে দিয়ে একটি রেকর্ডার বের করে। আসলে এই রেকর্ডার ব্যবহার করত স্টিফেনই, কারণ সে যখন চেস খেলতো তখন অপর পাশের দান মনে রাখতে সেই রেকর্ডার ব্যবহার করত। বোর্ডন সেখান থেকে দৌড়িয়ে পালাতে যায়, কিন্তু ইব্রাহিম আর রন মিলে তাকে ধরে ফেলে আর তাকে সেখানেই কুপকাত করে ফেলে আর তাকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয়। তো অবশেষে শেষ হয় টনির কেস, কিন্তু এখনো তো রিয়ন আর 1973 সালের কেসটি বাকি আছে।
আছে। রাত্রেবেলা এলিজাবেথ যখন সেই 1973 সালের কেসের কিছু ফটো দেখছিল, তখন কয়েকটি ফটো খুবই গভীরভাবে দেখার ফলে সে এই কেসটিরও সমাধান করে ফেলে। কিছুক্ষণ পরে এলিজাবেথ তার পুরো টিম সহ চলে যায় পেনির রুমে, আর সেখানে তার হাজব্যান্ড জনও ছিল। এলিজাবেথ তাদের দুজনের উদ্দেশ্যে বলে, আমি পিটারের কেসটিরও সমাধান করে ফেলেছি, আর বুঝতে পেরেছি অ্যাঞ্জেলার খুনি আর কেউই নয়, অ্যাঞ্জেলাকে খুন করেছিল স্বয়ং তার বয়ফ্রেন্ড পিটারই। এখন পিটার হয়তো এই কেস থেকে তাকে ধামাচাপা দিতে পেরেছে, কিন্তু পেনি ঠিকই জানতো যে এই খুন করেছে পিটারই, এজন্য সেই পিটারকে খুঁজে বের করেছে আর তাকেই মার্ডার করে দিয়েছে। আর এবার পিটারের লাশটি গুম করার জন্য তার হাজবেন্ড জনও তাকে সাহায্য করেছে, আর জনই আসলে সেই কবরস্থানে লাশটি লুকিয়েছে। জন তো খুবই বিচলিত হয়ে যায়, কারণ এলিজাবেথ একে একে সকল সত্য ঘটনারই উদ্ঘাটন করে ফেলেছে। সে এভিডেন্স স্বরূপ জনকে সেই 1973 সালের ফটোগুলোও দেখায়। সেখানে দেখানো হয় পিটারকে যখন পুলিশ স্টেশনে জেরা করা হয়েছিল, তখন পেনিও সেখানে উপস্থিত ছিল, আর প্রত্যেকটা ফটোতেই স্পষ্ট দেখা যাচ্ছে পেনি কিভাবে রাগী চোখে পিটারের দিকে তাকিয়ে আছে। এবার স্বয়ং জনও এলিজাবেথের আইকিউ লেভেল দেখে অবাক হয়ে যায়। এলিজাবেথ আরও জানায় রিয়নকেও জনই খুন করেছে, কারণ রিয়ন যেহেতু এই ওল্ড এজ হোমের খনন কাজ শুরু করে দিয়েছিল, এজন্য জন ভয় পেয়ে গেছিল যে এই কবর খুঁড়তে না খুঁড়তেই হয়তো পিটারের লাশ পেয়ে যাবে, আর সে হয়তো এই কেসে ফেসে যাবে। এজন্য জনই সেই প্রোটেস্টের ভিড়ে রিয়নের শরীরে ড্রাগসের ইঞ্জেকশন দিয়েছিল। এলিজাবেথ জনের রুমে সার্চ করে সেই ইঞ্জেকশনটিও খুঁজে পেয়ে যায়। জন এবার তাদের সকলেরই সামনে কান্না করে দেয়, আর সে সবার উদ্দেশ্যে বলে, আমি এ সকল কাজ করেছি শুধুমাত্র আমার স্ত্রী পেনির জন্যই, তাকে বাঁচানোর জন্যই আমি এ সকল খুন করেছি। কিন্তু সত্যি বলতে আসলে এ সকলের কোনো ফায়দা হয়নি, কারণ আমার ওই পেনি নিজেই অসুস্থতার কারণে বেডে শুয়ে আছে। এবার জন হতাশ হয়ে এলিজাবেথের কাছে কিছুটা সময় চেয়ে নেয় তার ওই পেনির সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য, কারণ এরপরে তো তাকে জেলে দেওয়া হবে। সকলে এবার রুমের বাহিরে গেলে জন রিয়নকে যে ড্রাগস দিয়েছিল সেই একই ড্রাগস তার শরীর এবং পেনির শরীরেও ইনজেক্ট করে, আর এভাবেই তারা সুইসাইড করে মারা যায়। আর মুভিটি এভাবেই জন আর পেনির ফিউনারালের মাধ্যমেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মিস্ট্রিতে ভরপুর মুভিটি? সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।